আজকের এই কোরিয়ান রোমান্টিক কমেডি জনরার মুভিটির নাম হচ্ছে স্লো ভিডিও। গল্পটি হচ্ছে জাং নামের একটি ছেলের যে ভিজুয়াল অ্যাকুইটি ডিসঅর্ডারে আক্রান্ত হয়। তার এক রেয়ার সিমটম হচ্ছে সে সবকিছু স্লো মোশনে বা ধীর গতিতে দেখে। এই রোগের কিছু পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিকগুলো হলো সবকিছু স্লো মোশনে দেখার কারণে তার রিফ্লেক্স অনেক বেশি ছিল, তাই কোনো কিছুই তাকে আঘাত করতে পারত না এবং সে এমন কিছু জিনিস দেখতে পেত যা স্বাভাবিক মানুষের পক্ষে কখনোই দেখা সম্ভব নয়। এই রোগের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে তাকে সব সময় সানগ্লাস পরে থাকতে হয়। এই নিয়ে পাড়ার ছেলেরা তাকে খুব বিরক্ত করত, এমনকি তাকে নির্যাতনের শিকারও হতে হয়। তার সাথে তার একমাত্র বন্ধুটিকেও পাড়ার ছেলেরা নির্যাতন করে, ফলে মেয়েটি তাকে ছেড়ে চলে যায়। সে আবারও একা হয়ে পড়ে, নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নেয় এবং বাসায় থেকে সব সময় কোরিয়ান ড্রামা দেখা শুরু করে। তো কি হবে তার শেষ পরিণতি জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এই মুভির ফিনিশিংটা অন্যান্য ৫-১০টা মুভির চেয়ে সম্পূর্ণ আলাদা। মুভির শুরুতে শহরের একটি সিসিটিভি কন্ট্রোল সেন্টার দেখানো হয়। সেখানের দুজন মহিলা তাদের কন্ট্রোল সেন্টারে জয়েন করা নতুন কলিগ জাংকে নিয়ে আলোচনা করছিল, কারণ সে অফিসের ভিতরেও কালো সানগ্লাস পরেছিল। এই নিয়ে তারা দুজন জাংকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। তখন তাদের সিসিটিভি ক্যামেরাতে দেখতে পায় দুজন চোর চুরি করে পালাচ্ছে। এই দেখে তারা সবাই তাদের বসকে ইনফর্ম করে। তাদের বস তখনই পুলিশকে জানিয়ে দেয় এই চোরদের বিষয়ে। তখন অফিসের সবাই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সেই চোরগুলোকে ফলো করতে থাকে, কিন্তু হঠাৎ তাদের ক্যামেরা থেকে চোরগুলো হারিয়ে যায়। তখন তাদের অফিসের নতুন কলিগ অর্থাৎ জাং তার মনিটর থেকে চোরদের বর্তমান অবস্থার ফুটেজ বের করে এবং তা পুলিশের কাছে পাঠায়, যার ফলে পুলিশ খুব সহজেই চোরদের ধরে ফেলে। অর্থাৎ সবকিছু স্লো মোশনে দেখার কারণে সে খুব সহজেই চোরদের আইডেন্টিফাই করতে পেরেছে। সে যখন ক্লাস 5-এ পড়তো তখন তার এই রোগ ধরা পড়ে। একদিন সে একটি রেসে অংশগ্রহণ করে এবং প্রথমবারের মতো মি নামের এই মেয়েটিকে দেখতে পায়। তখন থেকেই সে সবকিছু স্লো মোশনে দেখতে শুরু করে। তার বাবা মা তাকে সিওক নামের একজন আই স্পেশালিস্ট বা চোখের ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর বিভিন্ন পরীক্ষা করে বুঝতে পারে জাং ভিজুয়াল অ্যাকুইটি ডিসঅর্ডার রোগে আক্রান্ত হয়েছে, যার এক রেয়ার সিমটম হচ্ছে সবকিছু স্লো মোশনে দেখা। অর্থাৎ তার কাছে পুরো পৃথিবীটাই এখন স্লো হয়ে গিয়েছে। ডক্টর জাংয়ের এই রোগ প্রমাণ করার জন্য তার দিকে একটি বল ছুঁড়ে মারে। দেখা যায় জাং খুব সহজেই বলটি ধরে ফেলে। ডক্টর বলে তার চোখের অনেক বেশি যত্ন নিতে হবে এবং সূর্যের আলো থেকে তার চোখকে বাঁচিয়ে রাখতে হবে। অর্থাৎ তাকে সব সময় কালো সানগ্লাস পরে থাকতে হবে এবং এই রোগের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। জাংয়ের ফ্যামিলি ছিল মিডল ক্লাস, তাই তার চিকিৎসার খরচ বহন করার জন্য তার বাবা নতুন চাকরির উদ্দেশ্যে বিদেশ চলে যান। অন্যদিকে জাং সবসময় চশমা পরে থাকার কারণে পাড়ার ছেলেরা তাকে র্যাগিং করতে শুরু করে। তখন মি এসে তাকে বাঁচায় এবং এভাবেই তারা দুজন ভালো বন্ধু হয়ে ওঠে, যার ফলে পাড়ার দুষ্ট ছেলেরা মিকেও র্যাগিং করতে শুরু করে এবং তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মি তাদের বন্ধুত্ব ভেঙে ফেলে। জাং আবারও একা হয়ে যায়। এরপর থেকে সে ঘরে বসে টিভিতে কোরিয়ান ড্রামা দেখতে শুরু করে এবং এটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। তারপর একদিন খবর আসে তার বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। সে জানতে পারে তার চিকিৎসার টাকা জমানোর জন্য তিনি ওভারটাইম কাজ করতে গিয়েছিলেন এবং সেখানেই অ্যাক্সিডেন্টে মারা যান। এরপর জাংয়ের ডক্টর দেখানোর তারিখে সে হসপিটালে যায়। ডক্টরকে বলে তার আর চিকিৎসা করানো সম্ভব হবে না, কারণ তার পরিবারের একমাত্র উপার্জনকারী মারা গিয়েছেন। তখন ডক্টর তাকে বলে তার এখন উপার্জন করা উচিত। তাই জাং শহরের সিসিটিভি কন্ট্রোল সেন্টারে জব নেয়, কারণ টিভি দেখা তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এই জবটাই ছিল তার জন্য পারফেক্ট এবং সবকিছু স্লো মোশনে দেখার কারণে সে তার কাজের মাধ্যমে সবাইকে ইমপ্রেস করে ফেলে। তার উপরে সবচেয়ে বেশি ইমপ্রেস হয় মিস্টার সুপ নামের এই লোকটি। সে জাংয়ের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু সব সময় একা থাকার কারণে জাং কারো সাথে কথা বলতে চায় না। মিস্টার সুপ তাকে প্রশ্ন করে তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। তখনই তার মেয়ের কথা মনে পড়ে যায়। তার পরদিন জাং মেয়ের খোঁজে তার বাড়ি যায়। সে মিকে দেখে তার প্রেমে পড়ে যায়, কারণ মি ছোটবেলা থেকে আরো বেশি সুন্দরী এবং স্মার্ট হয়ে গিয়েছে। জাং দেখতে পায় মেয়ের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে ঋণদাতারা তাকে এসে হুমকি দিচ্ছিল। এই দেখে জাং তার সাথে কথা না বলেই চলে আসে। এরপর থেকে জাং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সব সময় মিকে ফলো করে। মি কোথায় যায়, কি খায়, বাসায় কখন ফিরে, সবকিছু জাং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখে। তখন জাং একটি বিষয় লক্ষ্য করে, মি প্রতি রাতে একটি কফি শপের সামনে দাঁড়িয়ে কোক খায়। সে দেখে মি প্রত্যেক দিন ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, তাই সে একটি সোফা কিনে ওই জায়গায় নিয়ে রাখে। প্রতি রাতের মতো মি কোক খাওয়ার জন্য সেইখানে যায়। সেখানে সোফা দেখে সে খুব অবাক হয় এবং খুশি হয়ে বসে পড়ে। পরদিন জাং দেখে বৃষ্টির জন্য মি বাস স্টপে আটকে আছে, তাই সে তার কলিগ সুপকে নিয়ে বেরিয়ে পড়ে মিকে ছাতা দিয়ে সাহায্য করার জন্য, কিন্তু মি তাকে বখাটে ভেবে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। তারপর ডক্টর দেখানোর তারিখে সে ডক্টর সিওকের কাছে আসে। তাকে জিজ্ঞেস করে মেয়েদেরকে কিভাবে ইমপ্রেস করতে হয়। ডক্টর বলে ফুল উপহার দিলে অনেক মেয়ে ইমপ্রেস হয়ে যায়। পরদিন সে মিকে ফুল দেওয়ার জন্য তার পিছু করতে থাকে। তখন মি এক সিঙ্গিং কম্পিটিশনে অডিশন দিতে যাচ্ছিল, কিন্তু লেট হয়ে যাওয়ায় সে ফোনের মাধ্যমেই অডিশন দেয়। তখন জাং মুগ্ধ হয়ে তার গান শুনতে থাকে। 내 맘 가져간 사람
এরপর রাস্তা ক্রস করার সময় একটি গাড়ি মিয়ের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসে। তখন জাং এসে তাকে বাঁচিয়ে নেয়। জাং মিকে তার নাম ধরে ডাকে, বলে আমি তোমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে স্কুলে পড়তাম। মি বলে তুমি যাকে ভেবেছো আমি সে নই, আমি অন্য কেউ। জাং তার কথা বিশ্বাস করে নেয়, কিন্তু সে মি না হলেও তার কিছু যায় আসে না, কারণ সে মনে মনে একেই পছন্দ করতে শুরু করেছে। এরপর একদিন রাস্তায় মি জাংকে দেখতে পায়, কিন্তু জাং তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। মি জাংকে ডেকে বলে তার হাতে খুব ব্যথা করছে, তাই তার জিনিসপত্রগুলো জাংকে নিয়ে আসতে বলে। মি তাকে জিজ্ঞেস করে তুমি তোমার ছোটবেলার বন্ধুকে কেন খুঁজছো? জাং বলে সে মিকে খুব ভালোবাসতো। তারপর দিন জাং যখন মিকে দেখছিল তখন সে লক্ষ্য করে মি প্রচন্ড খুশি হয়ে নাচতে থাকে, কারণ সে এই প্রথম তার মনের মতো একটি জব পেয়েছে। তাই সে পার্টি করার জন্য একাই রেস্টুরেন্টে চলে আসে। মিকে দেখার জন্য জাং রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়ে থাকে। মি তাকে দেখতে পায় এবং তার পার্টিতে ইনভাইট করে। তারপর খাওয়া শেষে তারা রেস্টুরেন্টের মধ্যেই সেলিব্রেট করতে থাকে। অতিরিক্ত ড্রিঙ্কস করার ফলে মি সম্পূর্ণ মাতাল হয়ে যায়। জাং তাকে কাঁধে করে নিয়ে তার বাড়ি পৌঁছে দেয়। পরদিন সেই কফি শপের সামনে তাদের আবার দেখা হয়। মি জাংয়ের জব সম্পর্কে জিজ্ঞেস করে। জাং বলে সে সিসিটিভি কন্ট্রোল সেন্টারে জব করে। এরপর জাং তাকে জিজ্ঞেস করে সে প্রতি রাতে এইখানে কেন আসে। মি বলে সে কফি শপের ওনারের উপর ক্রাশ খেয়েছে, কারণ সেই ওনারের একটি প্রাইভেট কার আছে। মি বলে সে প্রাইভেট কারে ট্রাভেলিং করতে পছন্দ করে। তখন জাং খুব জেলাস হতে থাকে, কারণ তার কোনো গাড়ি ছিল না। সে পরদিন অফিসের সবার কাছে প্রাইভেট কারের খোঁজ করে, কিন্তু কারো কাছেই প্রাইভেট কার ছিল না। এরপর সে মিয়ের সাথে পার্কে দেখা করে। তাকে প্রশ্ন করে আমার কাছে প্রাইভেট কার থাকলে তুমি কি করতে? উত্তরে মি বলে সে প্রতিদিন সমুদ্র সৈকতে বেড়াতে যেত। এরপর দেখা যায় জাং শহরের একটি বাস ড্রাইভারের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কারণ মিকে ট্রেনে করে বেড়াতে নিয়ে যাওয়ার সামর্থ্য তার ছিল না। তাই সে চাইছিল মিকে বাসে করে ফ্রিতেই ঘুরতে নিয়ে যাবে, কিন্তু কিছুতেই সেই ড্রাইভারের সাথে তার বন্ধুত্ব হয়ে উঠছিল না। একদিন জাং ক্যামেরার মাধ্যমে দেখতে পায় সেই ড্রাইভার একা একাই বেসবল খেলছে এবং জাং তার সাথে গিয়ে খেলতে শুরু করে। এভাবেই সে ড্রাইভারের সাথে বন্ধুত্ব করে, তাকে সমুদ্র সৈকতে যাওয়ার জন্য রাজি করে ফেলে। পরদিন মি অফিসে যাওয়ার জন্য বাসে ওঠে। কিছুক্ষণ পর বাসের মধ্যেই সে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে দেখতে পায় তার বাসটি বুসান শহরের দিকে যাচ্ছে। এতে সে প্রচন্ড অবাক হয়ে যায় এবং বুঝতে পারে জাং তাকে সমুদ্র দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু বর্ডারে যেতেই পুলিশ তাদেরকে আটকে দেয়, কারণ এক শহরের পাবলিক বাস অন্য শহরে যেতে পারবে না। তারা অনেকক্ষণ তর্ক বিতর্ক করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ এমন কোনো নিয়ম না থাকায় তাদেরকে আবার ফিরে আসতে হয়। মি তখন রিয়েলাইজ করে জাং তাকে সবসময় খুশি রাখার চেষ্টা করছে। এসব ভেবে সে জাংকে পছন্দ করতে শুরু করে। এরপর জাং প্রতিদিনের মতো আবারও মিকে সিসিটিভি ক্যামেরায় দেখে যাচ্ছিল। তখন সে আরেকটি ক্যামেরায় দেখে শহরে নতুন এক কিডন্যাপার বেরিয়েছে। এরপর সে যখন আবারও মিয়ের ক্যামেরার দিকে তাকায় তখন সে কোথাও মিকে দেখতে পায় না। জাং ভাবে সে হয়তো কিডন্যাপ হয়ে গিয়েছে, তাই তাকে খুঁজতে সে দৌড়ে সেইখানে চলে আসে। দেখা যায় মি আসলে লুকিয়েছিল। সে বলে আমি তোমার সাথে মজা করছিলাম, দেখছিলাম আমি হারিয়ে গেলে তুমি কি করো। এরপর মি তার চোখ থেকে সানগ্লাস খুলে নেয়, বলে আমি তোমাকে ভালোবাসি এবং তাকে কিস করে। এরপর মি তাকে বাড়ি নিয়ে আসে। দেখা যায় ঋণদাতারা তার বাড়ি এসে বসেছিল টাকা নেওয়ার জন্য, কিন্তু মি তাদেরকে কোনো টাকা পয়সা দিতে না পারায় তারা মিকে এবং তার সমস্ত জিনিসপত্র ঘর থেকে বাহিরে ফেলে দেয়। জাং তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছিল, তখনই তার সবকিছু অন্ধকার হয়ে যায় এবং কিছুক্ষণ পর চোখ খুলে দেখতে পায় মিয়ের সমস্ত জিনিসপত্র বাহিরে এলোমেলো ভাবে পড়ে আছে। আর সেই জিনিসপত্রের মধ্যে জাং কিছু ছবি দেখতে পায়, যেগুলো সে তার ছোটবেলার বন্ধু মিকে এঁকে দিয়েছিল। তখন জাংয়ের বুঝতে আর বাকি থাকে না যে এই মেয়েটি হচ্ছে তার ছোটবেলার বন্ধু মি। এরপর গতকাল রাতে সবকিছু অন্ধকার হয়ে যাওয়ায় সে ডক্টর দেখাতে যায়। ডক্টর বলে সে আর কিছুদিনের মধ্যেই তার দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলবে, একেবারে অন্ধ হয়ে যাবে। এটা জাং আগেই বুঝতে পেরেছিল, তাই সে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মানুষের হাঁটার স্টেপ গুনে দিক নির্দেশনা করা শিখেছিল। অন্যদিকে মি তার বাড়ি এবং জব দুটোই হারিয়ে ফেলে এবং আশ্রয়হীন হয়ে রাস্তায় হাঁটতে থাকে। তখন জাংয়ের কলিগ সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় সেই রাস্তায় এক ওয়ান্টেড কিডন্যাপারের গাড়ি রয়েছে। সে এই বিষয়টা তার বসকে জানায়। তার বস পুলিশকে ইনফর্ম করে। তখন জাং হঠাৎ লক্ষ্য করে মিকে কোনো ক্যামেরায় দেখা যাচ্ছে না, তাই সে মিকে বাঁচাতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় একাধিকবার তার চোখ অন্ধকার হয়ে আসে। সে বারবার অ্যাক্সিডেন্ট করতে থাকে। ওইদিকে জাংকে বারবার অ্যাক্সিডেন্ট করতে দেখে মিস্টার সুপ তাকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে। এরপর জাং মিয়ের কাছে এসে পৌঁছায়। দেখতে পায় কিডন্যাপার মিকে ধরে নিয়ে যাচ্ছে। জাং চিৎকার করে মিকে ডাকতে থাকে এবং তার দিকে দৌড়ে আসে। এই দেখে কিডন্যাপার মিকে ছেড়ে পালিয়ে যায়। তখনই জাংয়ের চোখ অন্ধকার হয়ে যাওয়ায় সে একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল। তখনই মি তার হাত ধরে তাকে বাঁচিয়ে নেয়। এরপর সেখানে পুলিশ চলে আসে।
তারা মিকে কিডন্যাপারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায়। তখন মিস্টার সুপ সেখানে চলে আসে। জাং তাকে বলে সে কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যাবে এবং এরপর থেকে সে আর কখনোই হয়তো মিকে দেখতে পাবে না। এই বলে সে কান্নায় ভেঙে পড়ে। এরপর অনেক দিন কেটে যায়। এখন মি আরেকটি জব পেয়ে গিয়েছে। বর্তমানে জাংয়ের সাথে তার কোনো যোগাযোগ নেই। সে জাংকে প্রচন্ড মিস করে। তার দেয়া সেই সোফায় এসে বসে থাকে, সিসিটিভি ক্যামেরার সামনে এসে হাই হ্যালো করে, কারণ সে জানতো না যে জাং এখন সেই সেন্টারের জব ছেড়ে দিয়েছে, কারণ সে এখন সম্পূর্ণরূপে অন্ধ। একদিন মি যখন সেই কফি শপের সামনে সোফায় বসেছিল, তখন সে হঠাৎ জাংকে দেখতে পায়। সে জাংয়ের সাথে কথা বলার জন্য এগিয়ে যায়, কিন্তু দেখে জাং অন্ধদের স্টিক বের করছে হাঁটার জন্য। এই দেখে সে বুঝতে পারে জাং সম্পূর্ণ অন্ধ হয়ে গিয়েছে। এতে সে প্রচন্ড কষ্ট পায়। এরপর থেকে মি জাংকে ফলো করতে শুরু করে। একদিন সে দেখে জাং একটি ফটো এক্সিবিশন বা আর্ট গ্যালারিতে ঢুকছে। মি সেখানে এসে দেখতে পায় জাং তার অনেকগুলো ছবি এঁকে সেখানে রেখেছে এবং দেখানো হয় অন্ধ হয়ে যাওয়ার পরেও জাং তার স্মৃতিশক্তি এবং পরিমাপের মাধ্যমে খুব সহজেই মিয়ের ছবি আঁকতে পারত। তো এই সবকিছু বুঝতে পেরে মি খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপর প্রতিদিনের মতো আবারও সে যখন জাংকে ফলো করছিল, তখন জাং বুঝতে পারে এবং ঘুরে দাঁড়ায়, বলে তুমি কি আমার সাথে যেতে চাও? এই শুনে মি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে এবং গল্পটি এইখানেই শেষ হয়ে যায়।